ভারতে থেকে শেখ হাসিনা যেসব বিবৃতি দিচ্ছে তা অন্তর্বর্তী সরকারের জন্য অস্বস্তির। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, তার বক্তব্য ঢাকা দিল্লি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য বাধা। বিষয়টি ভারতীয় হাইকমিশনারকে জানানো হয়েছে। বুধবার দিনভর মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ভারত, চীন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মিশন প্রধানরা। দেশে গিয়ে থাকে তাতে করে সেই দেশের সাথে সম্পর্ক নষ্ট হবে কেন? ঢাকা দিল্লি সম্পর্ক নিয়ে 3 দিনের মাথায় ভিন্ন বক্তব্য দিলেন পররাষ্ট্র উপদেষ্টা। স্টেটমেন্ট প্রাক্তন প্রধানমন্ত্রীর কাছ থেকে এসেছে, যেটা আসলে এই সরকারের জন্য খুব সুবিধাজনক হচ্ছে না, স্বস্তিকর হচ্ছে না। এটাই আমরা চাই যে তিনি ভারতে বসে যেন এটা না করেন। আমি বলছি না যে আমরা হোস্টাইল অ্যাক্ট হিসেবে একেবারে সরাসরি বলছি না, কিন্তু এটা তো আসলে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অন্তরায়। ভারতীয় হাইকমিশনের কাছে তিনি অভিযোগ করেন, সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে অতিরঞ্জিত খবর দিচ্ছে ভারতীয় গণমাধ্যম। আনফরচুনেটলি ইন্ডিয়ান মিডিয়া এটাকে এক্সাজারেট করতেছে, একেবারে সরাসরি আমি কথা বলেছি, এক্সাজারেট করে এটা একটা খারাপ পরিবেশ সৃষ্টি করতেছে। তবে প্রণয় বর্মার আশ্বাস, জনগণের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে অন্তর্বর্তী সরকারের পাশে থাকবে ভারত। অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় ভারত। দুদেশের জনগণের পারস্পরিক যোগাযোগ ও স্বার্থকে সবসময় গুরুত্ব দেয় দিল্লি। এটি সৌজন্য সাক্ষাৎ। শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে কোনো আলাপ হয়নি। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাইকমিশনার, চীন ও সৌদি রাষ্ট্রদূত এবং ইইউ প্রতিনিধিরা। এ সময় চীনের রাষ্ট্রদূত বলেন, তার দেশ কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, পট পরিবর্তন এবং সার্বভৌমত্বের প্রশ্নে হস্তক্ষেপ করবে না চীন। আমরা আশা করি বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত গ্রহণ করবে। আমাদের বন্ধুত্ব ও সহযোগিতা এদেশের মানুষের উপকারের জন্য। এদিকে সৌজন্য সাক্ষাৎ শেষে মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হেলেন লাভা কোনো কথা বলেননি সাংবাদিকদের সঙ্গে। আর ইইউ প্রতিনিধি বলেন, পলাতক কাউকে রাজনৈতিক আশ্রয় দেয়া না দেয়া রাষ্ট্রের সিদ্ধান্ত। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি করেছেন সাভারে নিহত এক শিক্ষার্থীর বাবা। বুধবার দুপুরে ধানমন্ডিতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগটি দায়ের করেন তিনি। অভিযোগে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের নির্মূল করতে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত নির্বিচারে গুলিবর্ষণ করে হত্যা করা হয়। মানবতা বিরোধী এই অপরাধের পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার কয়েকজন সদস্য এবং পুলিশের সেই সময়কার শীর্ষ কর্মকর্তাদের আসামি করা হয়। বিষয়টি নিয়ে আবেদনকারীদের পক্ষে আইনজীবী MH তামিম জানান, অভিযোগের বিষয়ে তদন্ত করবে তদন্ত সংস্থা। পরে এটি মামলার জন্য ট্রাইব্যুনালে পাঠানো হবে। সংগঠন হিসেবে আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের অপরাধেরও বিচার দাবি করেন আবেদনকারী। নির্মমভাবে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে হত্যা করেছে। এটা গণহত্যা হয়েছে। এটা কোনো আইসোলেটেড ক্রাইম না যে এটা 302-তে একটা থানায় বা কোর্টে মামলা হবে। এটা হলো একটা সিস্টেম ক্রাইম। এটা একটা পরিকল্পিতভাবে একটা জনগোষ্ঠীকে অথবা একটা গ্রুপকে সম্পূর্ণভাবে অথবা আংশিকভাবে ডিস্ট্রয় করার উদ্দেশ্যে তাদেরকে ফিজিক্যালি হার্ম করা হয়েছে, মেন্টালি হার্ম করা হয়েছে। রাজধানীর কাফরুলে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজনকে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 24 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালতে এই মামলা করেন নিহত রাজনের ভাই রাজীব। এছাড়া উত্তরা থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানাকে অপহরণের অভিযোগে শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে মামলা করা হয়। এর আগে মঙ্গলবার মোহাম্মদপুরে মুদি দোকানদার আবু সাইদকে হত্যার অভিযোগ এনে শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। বিষয়গুলো যথাযথ থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণ করতে নির্দেশ দিয়েছে আদালত। রাজধানীর পল্টন থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করে ডিএমপি। পুলিশ জানায়, গোপন খবরে খিলক্ষেতের নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে এই দুজনকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া একই এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ তাকেও একই মামলায় গ্রেপ্তার দেখিয়েছে। 19 জুলাই পল্টনে দুর্বৃত্তের গুলিতে নিহত হন রিকশা চালক কামাল উদ্দিন। তার স্ত্রী ফাতেমা খাতুনের দায়ের করা মামলায় গ্রেপ্তার 3 জনকে আসামি করা হয়েছে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে 10 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বুধবার সন্ধ্যায় রিমান্ড মঞ্জুর করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। নিউ মার্কেট থানায় দায়ের করা মামলায় মঙ্গলবার তাদের গ্রেপ্তার দেখানো হয়। দুজনের বিরুদ্ধে হত্যায় ইন্ধনের অভিযোগ আনা হয়। কড়া নিরাপত্তায় বুধবার সন্ধ্যা 6:30টায় আদালতে হাজির করা হয় সদ্য ক্ষমতাচ্যুত সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে। এ সময় আনিসুল হক ও সালমান এফ রহমানের বিচার চেয়ে ঢাকার সিএএম আদালত চত্বরে মিছিল করে বিএনপিপন্থী আইনজীবীরা। আদালতে কঠোর অবস্থানে ছিলেন সেনা ও বিজিবি সদস্যরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে 2 জন নিহত হন। তাদের মধ্যে হকার শাহজাহান হত্যায় ইন্ধনদাতা হিসেবে আনিসুল হক ও সালমান এফ রহমানকে অভিযুক্ত করা হয়। বাংলাদেশে যত অত্যাচার নিপীড়ন হয় তার সাথে সবসময় উনি জড়িত ছিল, তার বিচার চাই। আসামির পক্ষে ঢাকা আইনজীবী সমিতির পুলিশ সদস্য দাঁড়াবে না বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরে আদালত বিগত সরকারের এই 2 প্রভাবশালী নেতার 10 দিনের রিমান্ড মঞ্জুর করে। এ সময় আদালতে রাষ্ট্র ও বাদীপক্ষের কোনো আইনজীবী না থাকায় প্রসিকিউশনের মাধ্যমে পরিচালিত হয় মামলা। মাননীয় আদালত এজাহার এবং মামলার ডকেটস পর্যালোচনা করে এবং রিমান্ড পিটিশনের গুণাগুণ ভিত্তি করে এই আসামিদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে ছিলেন তারা। মঙ্গলবার সন্ধ্যায় সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। থানায় যখন পুলিশ ছিল না তখন রাজধানীতে বাড়ে ডাকাতের আতঙ্ক। এই অবস্থায় বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের ওপর চাপ বেড়েছে। গত কয়েকদিনে নিরাপত্তা কর্মীর চাহিদা দ্বিগুণ হয়েছে, যদিও এদের আইনি ব্যবস্থা নেওয়ার কোনো ক্ষমতা নেই। রাজধানীতে 2 কোটি মানুষের বাস। এছাড়া অফিস, আদালত এবং ব্যাংক বিমায় ঠাসা এই শহর। 5 আগস্ট সরকার পতনের পর অনেকটাই পুলিশ শূন্য হয়ে পড়ে থানা। এই ফাঁকে বাড়ে চোর ডাকাতের ভয়। তাই বাসা বাড়ি ও প্রতিষ্ঠান পাহারা দিচ্ছে বেসরকারি নিরাপত্তা কর্মীরা। তবে এদের পেশাদারিত্বে সন্তুষ্ট নয় শহরবাসী। এখনো আমরা অ্যালার্ট ডিউটি করি, দিনে রাতে সবসময় আমরা অ্যালার্ট থাকি। এখন তো ধরেন পুলিশ কম, সেহেতু আমাদের একটু বেশি সময় দিতে হচ্ছে। এরা ইচ্ছে করলেই আমাকে জিজ্ঞাসাবাদ করার সৎসাহস রাখে না। আমাকে যদি একটা সিকিউরিটি জিজ্ঞেস করে আপনি কে, আমি তোমাকে কেন বলবো আমি কে। যে কারণে পুলিশ অবশ্যই আমাদের দরকার। ঢাকায় বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান রয়েছে 8 শতাধিক। তারপরও হঠাৎ চাহিদা বাড়ায় হিমশিম খেতে হচ্ছে। মানুষজনের মধ্যে একটা ভীতি কাজ করছে। আগে যেখানে লোকজন 4 জন 6 জন রাখতো, ওই জায়গায় এখন আরো ওরা 2 জন 3 জন এক্সট্রা চাচ্ছে। সবসময় লোকবল পাওয়া যায় না। দিস আর দ্য চ্যালেঞ্জ উই আর ফেস, এবং একটু সময় সাপেক্ষ। নগরবাসী বলছে বেসরকারি নিরাপত্তা কর্মীরা প্রশিক্ষিত হলে মানসম্মত সেবা দিতে পারত। সাদাত রহমতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত কয়েকদিনের অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে জনজীবন, খুলেছে সব দোকানপাট, অফিস, আদালতও। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল ও বগুড়া থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি বরিশালে, সেখান থেকে যোগ দেবেন সহকর্মী আলামিন। আলামিন, আমরা গত কয়েকদিনের অস্থিরতা কাটিয়ে অনেকটাই স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছি। আপনি বরিশালের চিত্র কেমন দেখছেন? দোকানপাট সবকিছু স্বাভাবিক নিয়মে খুলছে কিনা, চলছে কিনা, এবং আমাদের যে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, এই বিষয়ে ব্যবসায়ীরা কি বলছেন? জি দেখুন, গত কয়েকদিন যাবত কিন্তু বরিশালের সার্বিক পরিস্থিতি একেবারেই স্বাভাবিক বলা যায়, এবং পুলিশ প্রশাসন তারা কিন্তু কাজে ফিরেছেন, রাস্তায় ট্রাফিক এসেছে, পাশাপাশি শিক্ষার্থীরা তো রয়েছে, তারাও কিন্তু সড়কে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি যেটি দেখছি যে আসলে অফিস আদালত থেকে শুরু করে যে ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সবগুলোই কিন্তু আসলে বিগত যে নিয়ম
সকাল থেকেই কিন্তু সেগুলো খুলতে শুরু করে এবং বড় বড় যে শপিং মলগুলো রয়েছে যেগুলো দীর্ঘদিন বন্ধ ছিল সেই শপিং মলগুলো কিন্তু খুলতে শুরু করেছে এবং সড়কে যান চলাচল বেড়েছে এবং দূর দূরান্ত অভ্যন্তরীণ এবং দূরপাল্লার যে যানবাহন সেগুলো কিন্তু চলাচল করছে। সব মিলিয়ে কিন্তু বরিশালের সার্বিক পরিস্থিতি আমরা এর আগেও জানিয়েছিলাম যে সার্বিক পরিস্থিতি একেবারেই স্বাভাবিক রয়েছে। গতকাল আইন শৃঙ্খলা কমিটির বিভাগীয় একটি মিটিং হয়েছে, সেখানে বলা হয়েছে যে আসলে বরিশালের যে 50টি থানা রয়েছে 50টি থানাই কিন্তু আসলে সুস্থ রয়েছে, আসলে এখানে কোনো ধরনের হামলার ঘটনা ঘটেনি এবং কোনো অস্ত্র লুটের ঘটনাও কিন্তু ঘটেনি, সেটি কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে। এবং এর পাশাপাশি সাধারণ মানুষকে স্বস্তি দিতে সেনাবাহিনীর পাশাপাশি কিন্তু বিজিবি, র্যাব টহল দিচ্ছে। এর পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে পুলিশ প্রশাসন যখন কাজে ফিরেছে তখন মানুষের মধ্যে কিন্তু একটা স্বস্তি ফিরে এসেছে এবং তারা যেটি বলেছেন যে আসলে সড়কে কিন্তু কোনো ধরনের ঝামেলা না থাকলেও কিন্তু পুলিশের উপস্থিতি তাদের একটি স্বস্তি দেয় এবং সেই স্বস্তিটি কিন্তু তারা ফিরে পেয়েছেন। এর পাশাপাশি আমরা দেখেছি যে প্রথম দিন কিন্তু পুলিশের উপস্থিতি কম ছিল সড়কে, কিন্তু এরপর থেকে কিন্তু গত 2 দিন যাবত আমরা দেখছি যে বরিশালের যে গুরুত্বপূর্ণ যে সড়কগুলো রয়েছে প্রত্যেকটি সড়কেই কিন্তু পুলিশের উপস্থিতি রয়েছে এবং ট্রাফিক পুলিশ তাদের দায়িত্ব পালন করছে। তাদের পাশাপাশি আমরা দেখেছি যে শিক্ষার্থী যারা রয়েছে তারাও কিন্তু দায়িত্ব পালন করছে এবং শিক্ষার্থীরা কিন্তু পুলিশকে সহযোগিতার কথা জানিয়েছেন যে তারা কিন্তু যে দিনগুলো পার করেছেন সেই জায়গা থেকে পুলিশকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। এবং আমরা বেশ কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে আসলে যে পরিস্থিতি দাঁড়িয়েছিল তাতে কিন্তু ব্যবসা বাণিজ্য ক্রেতাদের আসলে সমাগম না থাকলে কিন্তু ব্যবসা বাণিজ্য টিকে থাকা দায়। সেক্ষেত্রে কিন্তু ইদানিং যেটি দেখা যাচ্ছে যে আসলে বরিশালের বিভিন্ন জেলা উপজেলা থেকে কিন্তু শহরে আসছে মানুষ এবং শহরে আসার কারণে কিন্তু ক্রেতা বিক্রেতার একটি সমাগম ঘটছে এবং বেচা বিক্রিও বেড়েছে। সব মিলিয়ে কিন্তু বরিশালে ব্যবসায়ীদের মধ্যে একটি স্বস্তি ফিরেছে। তবে এই স্বস্তি ধীরে ধীরে তাদের মধ্যে আরো ফিরবে এবং তারা যেটি চাচ্ছেন যে আসলে মানুষের উপস্থিতি বাড়লে কিন্তু আসলে বেচা বিক্রি বাড়বে এবং সাধারণ মানুষের মধ্যেও স্বস্তি ফিরলে কিন্তু তারা শহরমুখী হবেন। এই সব কিছু মিলিয়ে কিন্তু আসলে বরিশালের আইন শৃঙ্খলা বলেন বা সার্বিক যে পরিস্থিতি সবকিছু মিলিয়ে কিন্তু বরিশাল স্বাভাবিক রয়েছে। আলামিন, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি বগুড়াতে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী জজিফ হোসেন। জজিফ, আমরা যেমনটি বরিশালের তথ্য শুনছিলাম আলামিনের কাছ থেকে, আপনি বগুড়াতে কি অবস্থা দেখতে পাচ্ছেন? যেহেতু গতকাল থেকে সব প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানও খুলে গেছে, থানায় পুলিশ কর্মকর্তারাও দায়িত্ব পালন করতে শুরু করেছে, জনজীবনে কি ধরনের প্রভাব দেখতে পাচ্ছেন? স্বাভাবিকতা কতটুকু? বগুড়ায় কিন্তু গেল 7-8 দিন ধরেই আমরা দেখেছি যে কর্মচঞ্চলতা এবং যে যানজট ছিল বগুড়ায় চিরচেনা, সেই যানজট এবং চিরচেনা যে কর্মসূচি সেটি ফিরে এসেছে। এবং আমরা আসলে বগুড়ায় যে অবস্থা দেখেছিলাম, যে সহিংসতা দেখেছিলাম, সেই সহিংসতা কিংবা কোনো কিছুই কিন্তু এখন বর্তমানে আসলে দেখা যায় না, কোনো ছাপ নেই বলা চলে। কারণ শিক্ষার্থীরা প্রতিটি দেয়াল, প্রতিটি ধ্বংসস্তূপ এমনভাবে তারা আবার নতুন করে সংস্কার করেছেন, নতুন করে তারা এই রং তুলির আঁচড় দিয়েছেন, সেটি আসলে বোঝার উপায় নেই যে এটি কখনো কোনো সমস্যা হয়েছিল কিনা। এখন আমি যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হলো শহরের ইয়াকুবে এবং খুবই ব্যস্ততম একটি রাস্তা এবং এখান থেকে কিছু দূরত্বেই হলো সাতমাথা। আসলে এইটুকু এরিয়াতে যে পরিমাণ যানজট হয় এটি কিন্তু আসলে সময় বাড়ার সাথে সাথে আরো বাড়বে। এখন তো কেবল অফিসগামী যাত্রীরা যারা রয়েছেন তারা অফিস যাচ্ছেন এবং দূরপাল্লার বাস আপনি দেখতে পাচ্ছেন যে দূরপাল্লার বাস, এছাড়া অন্যান্য যে লোকাল বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু চলাচল করছে। সব মিলিয়ে আসলে বগুড়ার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যরা রয়েছেন ট্রাফিক নিয়ন্ত্রণে এবং পুলিশের যে অন্যান্য সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখনো পর্যন্ত থানায় কর্মরত রয়েছেন, তারা ঠিকভাবে কার্য পরিচালনা শুরু করে দিয়েছেন এবং সেই সাথে আসলে জনমনে যে স্বস্তি, সেই স্বস্তি কিন্তু ফিরে আসতে শুরু করেছে। আমরা এখানকার নাগরিক যারা রয়েছেন তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে তারা শিক্ষার্থীদের অর্জনের জন্য যে স্বাধীনতা নতুন করে যে বিজয়টি পেয়েছেন সেই বিজয়টি যাতে ম্লান না হয় এই জন্য তারা পুলিশ প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরের জনগণের কাছে তারা একটাই দাবি করেছেন যে কোনোভাবেই যাতে আর কোনো সহিংসতা, আর কোনো কিছু না হয়। এবং আপনাকে একটি বিষয় জানিয়ে রেখে যে এই আজকে যেহেতু বিএনপির কিছু কর্মসূচি রয়েছে, এই বিএনপির কর্মসূচি ঘিরে এছাড়া ছাত্র সমাজের কিছু কর্মসূচি রয়েছে। আসলে সময় বাড়ার সাথে সাথে আগামীতে আপনাদেরকে হয়তো জানাতে পারবো বগুড়ার সার্বিক পরিস্থিতি কি হতে যাচ্ছে কিংবা কি হবে। অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে মানুষ, এই বিষয়ে সবশেষ তথ্য নিয়ে বরিশাল এবং বগুড়া থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।
শেখ হাসিনার পতন হলেও ষড়যন্ত্র থেমে নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেছে 15ই আগস্ট ঘিরে কোনো নৈরাজ্য হলে তা রুখে দেবে শিক্ষার্থীরা। গণঅভ্যুত্থানের সুফল না পাওয়া পর্যন্ত রাজপথে থাকারও ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে বুধবার রাজধানীর শাহবাগের এই অবস্থান। শেখ হাসিনার বিচারসহ 4 দফা দাবিতে জড়ো হন শিক্ষার্থীরা। বিকেল 4:30টার দিকে শাহবাগ মোড়ের সব সড়ক কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জাতীয় পতাকা, বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে স্লোগানে কেঁপে ওঠে পুরো এলাকা। কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বিভিন্ন ছাত্র সংগঠন এবং সাধারণ মানুষও আসেন শাহবাগে। পরে সমন্বয়করা বলেন, স্বৈরাচারের পতন হয়েছে, তবে ষড়যন্ত্র চলছে এখনো। 15 আগস্টকে কেন্দ্র করে নৈরাজ্য হলে রুখে দেবে ছাত্র জনতা। আমরা খবর পেয়েছি আগামীকাল 15 আগস্টে আওয়ামী দূষররা, আওয়ামী ফ্যাসিস্ট আবার কু করার জন্য রাস্তায় সংগঠিত হবে। এই ফ্যাসিস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে ফ্যাসিস্ট পতন হয়েছে, আমাদের এই প্রাথমিক বিজয়কে যতদিন না পর্যন্ত আমরা স্থায়ী করতে পারি, ততদিন পর্যন্ত আপনারা রাস্তায় থাকতে হবে। আমরা দেখেছি এই দোসররা এখনো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান রেখেছে। আমরা কি তাদের ষড়যন্ত্রকে সফল হতে দেব? আমরা কি সকল ঐক্যবদ্ধ আছি? বাংলার মানুষ কি ফ্যাসিস্টদের ভয় পায়? নির্বাচনের মাধ্যমে জনতার সরকার গঠন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণাও দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, যদি যেখান থেকেই হোক পাল্টা গণঅভ্যুত্থানের চেষ্টা করে থাকেন, তাহলে আপনাদের গায়ে বানা জানাজা পড়ার লোক খুঁজে পাবেন না। পরে শহীদদের স্মরণে শাহবাগ থেকে ধানমন্ডি রাপা প্লাজা অভিমুখে পদযাত্রা করেন শিক্ষার্থীরা। এছাড়া মোমবাতি প্রজ্বলন এবং দোয়ার কর্মসূচিও আয়োজন করা হয়। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন চলাকালে গুলি করে ছাত্র জনতা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হত্যাকাণ্ড ও লুটপাটে জড়িত তৎকালীন আওয়ামী লীগ মন্ত্রিসভার সদস্যদের বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি। বুধবার আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। কোটা বিরোধী আন্দোলনে গত 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। বুধবার রংপুরে আবু সাইদের পরিবারকে সমবেদনা জানাতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে রংপুরের পীরগঞ্জে সম্প্রীতি সমাবেশে মির্জা ফখরুল বলেন, গুলিতে নিহত আবু সাইদ রক্ত দিয়ে বাংলাদেশে নতুন ইতিহাস তৈরি করেছেন। দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু নির্যাতনের খবর গুজব ও সাজানো নাটক বলে দাবি করেন তিনি। যে সমস্ত পুলিশরা এই হত্যাকাণ্ড চালিয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে তাদের বিচার করতে হবে। হাসিনার সঙ্গে তার মন্ত্রিসভা যারা চুরি করেছে, ডাকাতি করেছে, হত্যা করেছে, তাদের সকলের বিচার করতে হবে। এদিকে গুলিতে ছাত্র জনতা নিহতের ঘটনায় দায়ী শেখ হাসিনা সহ জড়িত সবার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগের সাথে কোনো আপোষ নয়, সবার আগে তাদের বিচার করতে হবে। আমরা নির্বাচন চাই, তবে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করার যারা স্বপ্ন দেখেন, একটু আস্তে আস্তে আসেন, একটু আস্তে আস্তে আসেন। আগে বিচার হবে তাদের। আজকে গণদুষ্কর্ম তারা আওয়ামী লীগ ক্ষমতার থেকে সরে গেলে একদিনে নাকি 5 লক্ষ মানুষ নিহত হবে। আওয়ামী লীগের 5 জন মানুষও সারা বাংলাদেশে নিহত হয় নাই। আমরা আমাদের প্রত্যেকটি কথা রেখেছি। আমরা এই জন্য বর্তমান সরকারকেও বলবো, আপনাদেরও প্রত্যেকটি কথা রাখতে হবে। এর আগে রাজধানীর মালিবাগে একই দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে যুবদল। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
সারা দেশে ছাত্র আন্দোলন নিয়ে যেসব মিথ্যা মামলা হয়েছে সেগুলো 31শে আগস্টের মধ্যে আর আজকের মধ্যে প্রত্যাহার হবে ঢাকার সব মামলা। বুধবার সচিবালয়ে একথা জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এছাড়া নিবর্তনমূলক আইনের বিতর্কিত ধারা প্রত্যাহার বা সংশোধনের কথাও জানান তিনি। সচিবালয়ের সংবাদ সম্মেলনের শুরুতেই আসে ছাত্র আন্দোলনে হতাহতের প্রসঙ্গ। নানা প্রশ্নে বেশ খোলামেলা ভাবেই জবাব দেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। কিন্তু আপনি আন্তর্জাতিক অপরাধ পরে নিজের মত দিতে গিয়ে তিনি জানান, গণহত্যায় জড়িতদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার সম্ভব। এর তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে, আর এ নিয়ে আলোচনা হবে সংস্থাটির আবাসিক প্রতিনিধির সঙ্গে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনাদের বিচারের জন্য আমরা ইতিমধ্যে একটা ছোটখাটো গবেষণার মতো করে দেখেছি এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। এছাড়া যতগুলো নিবর্তনমূলক আইন রয়েছে এবং এর যেসব বিতর্কিত ধারা রয়েছে সেগুলো প্রত্যাহার বা সংশোধন হবে বলেও জানান আইন উপদেষ্টা। সেই সঙ্গে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়া হবে বলেও জানান তিনি। যতগুলা নিবর্তনমূলক আইন আছে সেটা লিস্ট করেছি। সেখানে সবচেয়ে খারাপ যে সেকশনগুলা, যেগুলির আন্ডারে আপনাদের সাংবাদিকদের হয়রানি করা হয়েছে, আপনারা মুক্ত সাংবাদিকতা থেকে বঞ্চিত হয়েছেন। আমি আমার নিজের মতামত প্রকাশ করার আগে আমাকে 10 বার চিন্তা করতে হতো। শ্বাসরুদ্ধকর একটা অবস্থায় ছিল। ডেফিনেটলি আমরা এগুলি বাতিল বা সংশোধনে যেটা প্রয়োজন সেটা করব। এদিকে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শের পর বিচার বিভাগীয় সব কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব 10 দিনে দাখিল করতে বলা হয়েছে বলেও জানান ডক্টর আসিফ নজরুল। স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী আগামী 10 কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টানা 27 দিন বন্ধ থাকার পর আজ শুরু হচ্ছে আন্তনগর ট্রেন চলাচল। এর মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে রেলওয়ে। গত সোমবার থেকে দেয়া হচ্ছে আগাম টিকিট। সংশ্লিষ্টরা জানান, এর আগে গত সোমবার মালগাড়ি নিয়ে ট্রেন চলাচল শুরু হয়। পরের 2 দিন যাত্রীবাহী মেইল, এক্সপ্রেস, লোকাল ও কমিউটার ট্রেন চলেছে। দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে গত 18 জুলাই থেকে নানা রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। 13 দিন বন্ধ থাকার পর 1 আগস্ট স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হয়। 2 দিন চলার পর 3 আগস্ট আবারও তা বন্ধ হয়ে যায়। ট্রেন চলাচলের আরো খবর জানাতে এই মুহূর্তে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, যেহেতু আজকে থেকে আবারও আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়েছে, সকাল থেকে কোনো ট্রেন ছেড়ে গেছে কিনা অনেকেই এই খবর জানেন, আবার অনেকেই এই তথ্য জানেন না। সেক্ষেত্রে আজকে সারা দিনে কোন কোন রুটে কোন কোন ট্রেন চলবে সে বিষয়ে কি আপনার কাছে কোনো তথ্য আছে? দেখুন, সকাল থেকে রাজশাহীতে আজকে বেশ কয়েকটি লোকাল ট্রেন ছেড়ে গেছে এবং লোকাল এবং মেল ট্রেন ছেড়ে গেছে। কিছুক্ষণ আগে কমিউটার একটি ট্রেন রাজশাহী থেকে রহনপুরের উদ্দেশ্যে ছেড়ে গেছে এবং আন্তনগর ট্রেনের কথা যেটি বলছিলেন, আজকে রাজশাহী থেকে ঢাকা থেকে ছেড়ে আসবে রাজশাহী থেকে ঢাকা থেকে ছেড়ে আসবে ধূমকেতু এক্সপ্রেস। সেটি কিন্তু বনলতা এক্সপ্রেস দুপুর 1টায় ঢাকা থেকে ছেড়ে আসবে এবং রাজশাহীতে সেটি বিকেল নাগাদ পৌঁছবে এবং রাজশাহী থেকে ছেড়ে যাবে বিকেল 4টায় পদ্মা এক্সপ্রেস এবং ধূমকেতু ছেড়ে যাবে 11টা 20-এ, রাত 11টা 20-এ। এরপর থেকে আগামীকাল থেকে যেমন সকালে অন্য দিনের সময় যদি হতো তাহলে আজকে সকালে বনলতা ছেড়ে যেত রাজশাহী থেকে এবং সকাল 7টায় সিল্ক সিটি এক্সপ্রেস ছেড়ে যেত। তো আগামীকাল থেকে এই ট্রেনগুলো নিয়মিত হবে এবং আজ থেকে আন্তনগর ট্রেনের যাত্রা শুরু হবে বিকেল 4টায় পদ্মা ছেড়ে যাবে। এছাড়া রাজশাহী থেকে যে লোকাল ট্রেনগুলো রয়েছে, অর্থাৎ উত্তরাঞ্চল তথা রাজশাহী এই যে রেলের এই জোনটা কি পশ্চিমাঞ্চল জোন হিসেবে ধরা হয়ে থাকে, পশ্চিমাঞ্চল জোন থেকে 37 জোড়া ট্রেন নিয়মিত চলাচল করে থাকে এবং সেটি কিন্তু আজ থেকে এটি নিয়মিত হবে যেটি রেল কর্তৃপক্ষ বলছে। এবং রেল কর্তৃপক্ষ বারবার যেটি বলছিলেন যে এর আগে সীমিত পরিসরে তারা লোকাল ট্রেন বা মেল ট্রেন দিয়ে তারা পরীক্ষামূলকভাবে ট্রায়াল বেসিসে ছিলেন এবং এখন থেকে তারা পূর্ণাঙ্গ রূপে তারা শুরু করবেন। এবং আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে
আগে একটি ট্রেন, লোকাল ট্রেন এসে রাজশাহী স্টেশনে পৌঁছেছিল এবং সেইখানে যাত্রীদের যে চাপ, অর্থাৎ বিভিন্ন উৎসবের সময়, বিশেষ করে ঈদের সময় যে যাত্রীর চাপ পরিলক্ষিত হয়, ঠিক সেই ধরনের চাপ কিন্তু আমরা দেখলাম। অর্থাৎ এখানে কানায় কানায় পরিপূর্ণ ছিল পুরো ট্রেনে, ঠিক একইভাবে যাত্রীরাও কিন্তু ঠিক একইভাবে এই স্টেশনে থেকে ছেড়ে গেলেন। অর্থাৎ এখানে মানুষের যে এখানে যে গণপরিবহনের যে এখানে আকাঙ্ক্ষার কথা যদি বলা হয়ে থাকে, অর্থাৎ এখানে দেখা গেছে যে এখানে ট্রেন প্রতিনিয়ত আসছে এবং যাচ্ছে এবং যাত্রীদের মধ্যে কোনো প্রকার আমি শঙ্কা দেখি নাই এবং তারা কিন্তু অনেকটা উৎসাহর সাথে কিন্তু যাচ্ছেন এবং তারা বলছিলেন যে দীর্ঘদিন বন্ধ থাকার ফলে কিন্তু এই যে যাত্রীদের সাধারণ গণমানুষের যে গণপরিবহন ছিল সেটি বন্ধ থাকায় তারা কিন্তু দুর্ভোগে পড়েছিল এবং এটি এখন চালু হয় তারা অনেকটাই ইতিবাচক হিসেবে দেখছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ট্রেনের নিরাপত্তা বিশেষ করে এটি নিয়ে কোনো শঙ্কা নেই এবং তারা শঙ্কামুক্ত ভাবেই কিন্তু চলাচল করতে পারছেন। এ ছিল রাজশাহী রেল স্টেশন থেকে সর্বশেষ। মোস্তাফিজুর সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি সিলেটে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী রানা মজুমদার। রানা, সকাল থেকে কি কি ট্রেন ছেড়ে গেছে বা আজকে সারাদিনে কোন কোন ট্রেন ছাড়ছে এবং উপস্থিতি কেমন দেখছেন যাত্রীদের? দেখুন, দীর্ঘ 27 দিন পর কিন্তু সিলেটে যে ট্রেন চলাচল সেটি শুরু হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট রেলওয়ে স্টেশন যেখানে রয়েছে সেখানে, এবং আমরা এখানে এসে দেখতে পেরেছি যে যাত্রী সাধারণের উপস্থিতি কিছুটা রয়েছে এবং সকাল থেকে কিন্তু সিলেট থেকে কোনো ধরনের ট্রেন ছেড়ে যায়নি। তবে এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তারা যে বিষয়টি জানিয়েছেন যে আজকে মূলত রাত 10টার দিকে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে উদয়ন এক্সপ্রেস যে ট্রেনটি রয়েছে সেটি ছেড়ে যাবে এবং কাউন্টারে আমরা কথা বলেছিলাম, তারা যে বিষয়টি জানিয়েছেন যে ইতিমধ্যে কিন্তু প্রায় ট্রেনটির সবগুলো টিকিটই মোটামুটি বিক্রি হয়ে গেছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি অনেক যাত্রী কিন্তু তারা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে শুনে তারা দেখে তারা এখানে এসেছিলেন যে হয়তো সকাল থেকে ট্রেন চলাচল শুরু হবে। তো সেক্ষেত্রে তারা কিন্তু আসলে বলছেন আমাদেরকে যে তারা এখানে এসে অনেক ক্ষেত্রে ফেরত যাচ্ছেন। তবে আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি সেটি হলো যে তারা বলছেন আগামীকালকে থেকে ঢাকাগামী যে ট্রেনগুলো রয়েছে সেগুলো কিন্তু আগামীকালকে ছেড়ে যাবে। এর বাইরেও আসলে আমরা এখানে এসে যে বিষয়টি দেখতে পেলাম যে মূলত আজকে রাত 10টা থেকে ট্রেন যেহেতু ছেড়ে যাচ্ছে সেহেতু কিন্তু আবার স্টেশনটি সচল হচ্ছে এবং সেক্ষেত্রে এখানকার যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রমটি চালাচ্ছেন। পাশাপাশি যিনি স্টেশন ম্যানেজার রয়েছেন তিনি বলছেন আসলে নির্বিঘ্নে ট্রেন চলাচলের জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন সেই সব ধরনের প্রস্তুতি কিন্তু তারা সম্পন্ন করেছেন। আগামীকাল থেকে নির্বিঘ্নে তারা ট্রেন চলাচল চালু করতে পারবেন। রাজশাহী এবং সিলেট থেকে ট্রেন চলাচলের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আর্থিক খাতের সুশাসন নিশ্চিত করাই অন্তর্বর্তীকালীন সরকারের মূল চ্যালেঞ্জ বলে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে সংস্থার বক্তব্যে এসব কথা উঠে আসে। সেমিনারে রাষ্ট্র সংস্কারের সবার আগে আইন শৃঙ্খলার পুনর্গঠনে জোর দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্যহীন রাষ্ট্র গঠনে অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে এ সেমিনারের আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এতে নতুন বাংলাদেশ নির্মাণে নিজেদের মতামত তুলে ধরেন শিক্ষার্থী, উদ্যোক্তা, গবেষক সহ অনেকে। সভায় রাষ্ট্রীয় গুম খুনের বিচারের দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি। সমন্বয়ক বলেন বৈষম্য দূর করতে সব খাতে সংস্কার দরকার। সবার আগে নজর দিতে হবে সত্যিকারের আইনে শাসন নিশ্চিতের উপর। ম্যাথ মিস্ট্রি সলভ, তদন্ত বিভাগের রিফরমেশন এবং ল এনফোর্সের রিফরমেশন, এই বিষয়গুলো আমি আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে প্রথম পর্যায়ে দেখতে চাই। আমার দৃষ্টিকোণ থেকে এগুলো ফার্স্ট প্রায়োরিটি। নাগরিক ভাবনায় বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ব্যাংক সহ সকল আর্থিক খাতে সংস্কার করা বড় চ্যালেঞ্জ দাবি সিপিডির। পাশাপাশি টেকসই সংস্কারের দিকে জোর দেওয়ার তাগিদ তাদের। রাজনৈতিক দলগুলি কিন্তু তাদের একটা উদ্দেশ্য একই রকম মিলে যায় যখন তারা ক্ষমতায় আসে, সেইখানেই সাধারণ ছাত্র জনতা চেক এন্ড ব্যালেন্সের ভূমিকাটা পালন করবে। সেই রকম একটা কাঠামো তৈরি করতে হবে। আমরা বক্তাদের কাছ থেকে সেটা শুনেছি। সেই কাঠামোর মাধ্যমে আমাদের ভবিষ্যতের রাষ্ট্রটা পরিচালনা করতে হবে। আর্থিক খাতের চ্যালেঞ্জটা একটা বড় চ্যালেঞ্জ বলে আমি মনে করি। তার কারণ এটার সাথে আমাদের মূল্যস্ফীতি বলেন, এটার সাথে আমাদের আমদানি সক্ষমতা বলেন, এটার সাথে আমাদের
বিনিয়োগ বলেন, এটার সাথে আমাদের কর্মসংস্থান বলেন, যেগুলো নাকি আমাদের এই ছাত্র জনতার আন্দোলনেরও একটা পেছনে কার্যকারণ হিসাবে কাজ করেছে। দেশ থেকে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও উঠে আসে সেমিনারে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যাচ্ছি পরের খবরে। চলমান পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক মেগা প্রকল্পের অগ্রগতি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এক্ষেত্রে গুরুত্ব বিবেচনা করে জরুরি প্রকল্পের কাজ অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা। এছাড়া এসব প্রকল্পে দুর্নীতির শঙ্কা থাকলে তা বন্ধে কঠোর পদক্ষেপ নিতে নতুন সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল, লালদিয়া চর টার্মিনাল ও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, এই তিনটি মেগা প্রকল্পের কাজ প্রায় এক দশক ধরে চলমান। 2014 সালে নেওয়া বে টার্মিনাল প্রকল্পের মহাপরিকল্পনা তৈরি হয় এ বছরের শুরুতে। 21,000 কোটি টাকার এই প্রকল্পে বিনিয়োগের কাজ শুরু করেছে সিঙ্গাপুর পিএসএ এবং সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড। মাতারবাড়িতে প্রায় 18,000 কোটি টাকার গভীর সমুদ্র বন্দরে চ্যানেল নির্মাণ কাজ শেষ হবে 2026 সালের ডিসেম্বরে। এতে 12,892 কোটি টাকা ঋণ দিয়েছে জাপান। এছাড়া 3,000 কোটি টাকার লালদিয়া চর টার্মিনাল নিয়েও এগিয়েছে ডেনমার্কের মার্কস শিপিং। এসব নিয়ে এখন চলছে নানা আলোচনা। নীতি নির্ধারণী পর্যায়ে এইসব প্রকল্পগুলো কোনটা গুরুত্বপূর্ণ আছে, কোনটা অতিসত্বর প্রয়োজন আছে, কোনটা আমাদের ইকোনমির জন্য এখনই প্রয়োজন, এটা কাজে হাত দিতে হবে, এইসবগুলো বিবেচনায় সবার সাথে আলাপ করে আমার মনে হয় এই ব্যাপারে একটা সুষ্ঠু সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমরা মনে করি এক্ষেত্রে চিটাগং বে টার্মিনালের প্রায়োরিটি সবচেয়ে আগে, কারণ চিটাগং পোর্টের এটা সন্নিকটে, এখানে জাহাজের ড্রাফট অনেক বেশি, পোর্টের সাথে অন্যান্য সারা দেশের যে কানেক্টিভিটি ওটার ব্যাপারে জোর দিতে হবে। গুরুত্ব বিবেচনায় কাজ এগিয়ে নেওয়ার পাশাপাশি যেসব প্রকল্পে অনিয়মের অভিযোগ আছে তা নিয়ন্ত্রণে কঠোর হবার পরামর্শ সুশীল সমাজের। মেধাটা প্রকল্পগুলো রয়েছে যেগুলো আমাদের প্রাইড, অনার, ক্রাইসিস তাদেরকে খুব একটা সাময়িক প্রভাব বিস্তার করতে পারে, কিন্তু লং টার্মে প্রভাব বিস্তার করবে না। জনগণের টাকা, জনগণের অর্থে যে প্রকল্পগুলো বাস্তবায়িত হয় এবং জনগণ যে ঋণ এবং ঋণের সুদ বহন করে, সেই বিষয়টা অত্যন্ত বিবেচনাপ্রসূতভাবেই এগুলো শুরু করা দরকার। দেশের মোট আমদানি রপ্তানির 92% সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, আপনি যেমনটি প্রতিবেদনে প্রকাশ করেছেন যে মেগা প্রকল্পের অগ্রগতি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে এবং গুরুত্ব বিবেচনায় এর কাজ এগিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে কি, যেহেতু এখন প্রতিটি ক্ষেত্রে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, এই বিষয়ে কি কোনো উদ্যোগ গ্রহণ করা হয়েছে এখন পর্যন্ত? গতকালকে চট্টগ্রামে বন্দরে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব তিনি এসেছিলেন। তিনি চট্টগ্রাম বন্দরের সাম্প্রতিক যে কর্মকাণ্ড সেটি নিয়ে আসলে তদারকি বা দেখশোনা বা আলাপ আলোচনা, মিটিং যাই বলি না কেন, সেটি বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে করেছেন এবং ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান পদে রদবদল হয়েছে। তো এক্ষেত্রে মূলত যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে সেটি হচ্ছে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক যে মেগা প্রকল্প আছে। আমরা যে আমাদের রিপোর্টেও 3টি বড় প্রকল্পের কথা বলছি, যেটি বে টার্মিনাল, মাতারবাড়িতে যে গভীর সমুদ্র বন্দর, পাশাপাশি লালদিয়া চর টার্মিনাল। তো এর মধ্যে বে টার্মিনালটিকে ঘিরেই কিন্তু যারা বন্দর ব্যবহারকারী আছেন তাদের সবচেয়ে বেশি আলোচনা আছে যে এই যে পট পরিবর্তন বা বন্দর চেয়ারম্যানের রদবদল সবকিছু মিলিয়ে বন্দর ব্যবহারকারীরা বলছেন যে বে টার্মিনালটিকে এখনই গুরুত্ব দিয়ে, এটি আগেও যেরকম ফাস্ট ট্র্যাক একটি প্রকল্প হিসেবে ছিল, এখনও যাতে সেটি ফাস্ট ট্র্যাক প্রকল্প হিসেবে থাকে সেই আশাটি তারা করছেন বা দাবিটি তারা করছেন। এবং তারা আরও বলছেন যে আগামী 10 বছর পরে যদি চট্টগ্রাম বন্দরের যে আসলে মূলত বাংলাদেশের অর্থনীতির সাথে তাল মেলানোর যে সক্ষমতা সেটা অর্জন করতে হলে বে টার্মিনালটাকে অপারেশন কার্যক্রমে যেতে হবে। এবং ইতোমধ্যে এই টার্মিনালটিকে ঘিরে 2টি বিদেশি কোম্পানি, একটি সিঙ্গাপুর ভিত্তিক আর একটি সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক, তারা কিন্তু অলরেডি $300 মিলিয়ন একটি বিনিয়োগের বিষয়ে
সরকারের সাথে একটি সমঝোতায় পৌঁছেছে। তো সেই জায়গাটিতেও যাতে কোনো ধরনের ব্যত্যয় না ঘটে, অর্থাৎ বিদেশি বিনিয়োগ আসার ক্ষেত্রে যে আলোচনাটি হচ্ছে সেটির ক্ষেত্রে যাতে কোনো ধরনের ব্যত্যয় না ঘটে সেটি কঠোরভাবে বা সেটি একেবারে নিবিড়ভাবে তদারকির জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে বন্দর ব্যবহারকারীরা অনুরোধ করেছেন। আর অন্যান্য প্রকল্পগুলো বিশেষ করে লালদিয়াচর টার্মিনাল, সেখানেও ডেনমার্ক ভিত্তিক একটি কোম্পানি বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। আর আমরা জানি যে কক্সবাজারের মাতারবাড়িতে যে চট্টগ্রাম বন্দরের অধীনে যে গভীর সমুদ্র বন্দর হচ্ছে, সেখানে ইতোমধ্যে 12,000 কোটি টাকার বেশি, প্রায় 13,000 কোটি টাকা জাপানের কাছ থেকে ঋণ পাওয়া গেছে। আসলে সংশ্লিষ্টদের প্রত্যাশা হচ্ছে এই মেগা প্রকল্পগুলোর কাজ যাতে চলমান থাকে, কোনো ধরনের ব্যত্যয় না ঘটে, পাশাপাশি দুর্নীতি বা এইসব জায়গায় যে নানা ধরনের আলোচনা গত সময়ে আমরা শুনেছি, সেই দুর্নীতিগুলো যাতে না হয়, সেটি একটি কঠোর তদারকির মধ্যে যাতে থাকে, এই আশাটি তারা করছেন। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। পঞ্চগড়ের আটোয়ারীতে মা ও 2 ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাতে উপজেলার বলরামপুরে নিজ বাড়িতে খুন হন তারা। ঘটনার কারণ অনুসন্ধান করছে পুলিশ। বুধবার রাত 11টার দিকে কাপড় ব্যবসায়ী সেলিম শেখ দোকান থেকে ফিরে দেখেন বাড়ির মূল দরজা খোলা। ঘরে ঢুকে দেখেন ভয়াবহ এক দৃশ্য। দরজার পাশে পড়ে আছে 9 বছরের ছেলে সাইহামের রক্তাক্ত মরদেহ। কিছুটা দূরে স্ত্রী তাসলিমা ও আরেক ছেলে সৈকতের মরদেহ। তার চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। সেলিম শেখের বাড়ি থেকে আশেপাশের বাড়িঘর কিছুটা দূরে হওয়ায় ঘটনা কেউ টের পাননি। ছোট বাচ্চা বোধহয় বুঝতে পারছে যে আমার বাবা বাজার থেকে আসছে, সে দরজা খুলতে গেছে, তাকে চটাইছে, তার মা সে আটকাতে গেছে, হয়তো সেভাবে তার মাকে চটাইছে, পাশের ছেলেটাকেও চটাইছে। নৃশংস ঘটনা। এটি আমাদের বলরামপুর তথা আটোয়ারী উপজেলায় এটি প্রথম, আমাদের ইতিপূর্বে কোনো ঘটনা ঘটে নাই। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয় মরদেহ। সিআইডি টিম আমাদেরকে হেল্প করতেছে। আমরা এটা পুরা ক্রাইম সিন করে আমরা এই বিভিন্ন তথ্য সংগ্রহ করে এটা যাচাই বাছাই করে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে এটা তদন্ত করব। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন স্বজনরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খরা, বন্যায় ফলন কম এবং চলমান পরিস্থিতির কারণে পর্যটক সংকটে ক্ষতির মুখে ঝালকাঠির পেয়ারা চাষিরা। এতে কয়েক কোটি টাকার ক্ষতির শঙ্কা তাদের। পরিস্থিতি স্বাভাবিক হলে শেষ সময়ে ক্ষতি কাটিয়ে ওঠার আশা করছে পেয়ারা চাষিরা। ভরা বর্ষায় ঝালকাঠির বিমরুলির পেয়ারার ভাসমান হাট, আটঘর ও কুরিয়ানায় চলে জমজমাট পেয়ারার বেচাকেনা। প্রতিদিন বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীদের পাশাপাশি পর্যটকরাও আসেন ভাসমান পেয়ারার হাটের সৌন্দর্য উপভোগ করতে। তবে এবার বৈরী আবহাওয়ার কারণে কমেছে পেয়ারার উৎপাদন। গত বছর 5,500 মেট্রিক টন পেয়ারা উৎপাদন হলেও এবছর তা কমে হয়েছে 4,500 মেট্রিক টন। এছাড়াও চলমান পরিস্থিতির কারণে পাইকার, ক্রেতা ও পর্যটক কম থাকায় চাষিরা পড়েছেন বিপাকে। বন্যার জন্য অনেক গাছগাছালি নষ্ট হয়ে গেছে। এরপরে বর্তমান আমাদের রাষ্ট্রীয় যে পরিস্থিতির জন্য এখন বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। বৃষ্টি কম থাকায় রোদে ফসল ফলে নাই। মৌসুমের শুরুতে পেয়ারার দাম মন প্রতি 150 থেকে 200 টাকা থাকলেও শেষ সময় বিক্রি করছেন 300 থেকে 400 টাকায়। এতে কিছুটা ক্ষতি কাটিয়ে ওঠার আশা চাষিদের। 200 টাকা করে মন গেছে, 100 টাকা করেও মন গেছে যখনকার ঝামেলা ছিল। এখনকার একটু ঝামেলা বুঝাইছে, এর কারণে এখন 400 টাকা 500 টাকা করে মন আছে। চলমান পরিস্থিতি ও পেয়ারার ফলন কিছুটা কম থাকলেও দাম ভালো পাচ্ছেন বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পেয়ারা যে স্থানীয় জাতের এই যে পেয়ারা, এই পেয়ারা চাষকে জনপ্রিয় করার জন্য বিশেষ করে এখানে যাতে গ্রাফটিং পদ্ধতিতে উন্নত জাত বাড়ি পেয়ারা, 2 থাই পেয়ারা এসব জাতের আবাদ সম্প্রসারণেরও কিন্তু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতি বছর স্বাভাবিকভাবে 30% ফল ঝরে পড়লেও এবার বৈরী আবহাওয়ার কারণে পরিমাণ বেড়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল এখনকার সংবাদে। আমন্ত্রণ পরের আয়োজনে।